নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। সিপিএম এর যুব সংগঠন মাস কয়েক আগে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত ইনসাফ যাত্রা করেছে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে। তো সেই ইনসাফ যাত্রার শেষে তারা ব্রিগেডে সমাবেশ করেছিল। সে সমাবেশ যথেষ্ট ভালো হয়েছিল, বিভিন্ন মিডিয়াতে সেই রিপোর্টও হয়েছিল। তো এত কিছুর পরেও শেষ পর্যন্ত আগামী লোকসভা ভোটে 42 আসনে সিপিএম কতটা দাগ কাটতে পারবে তাই নিয়ে আলিমুদ্দিনের ম্যানেজারদের যথেষ্ট সংশয় রয়েছে। এবং আলিমুদ্দিনের ম্যানেজাররা এটা খুব ভালো জানেন যে আমাদের রাজ্যে যে বাইনারিটা তৈরি হয়েছে, বা বলা যায় যে মিডিয়ার একাংশ যে বাইনারিটা তৈরি করেছে যে তৃণমূল বনাম বিজেপি, এই মেরুকরণের ধাক্কায় সিপিএম এর পক্ষে সেখানে ঘুরে দাঁড়ানো বেশ কঠিন, অন্তত আগামী লোকসভা ভোটে। তো সেইখানে যেটা হচ্ছে যে বিজেপি বিরোধিতা বা মোদী বিরোধিতায় সাধারণ মানুষ স্বভাবতই তৃণমূলকে বেছে নেবে, এটা আলিমুদ্দিনের ম্যানেজাররা জানেন। এবং তৃণমূল বিরোধিতায় বিজেপিকে বেছে নেবে মানুষ, এটাও আলিমুদ্দিন ম্যানেজাররা জানেন। তো এই লড়াইয়ের মাঝে তৃণমূল এবং বিজেপি দুপক্ষকেই পছন্দ করেন না, এবং সেক্ষেত্রে তারা সিপিএম কে ভোট দেওয়ার জন্য যাদের কাছে আবেদন করবে সে সাধারণ ভোটাররা কতটা সেই বিষয়টাকে গ্রহণ করবে সেটা নিয়ে সংশয় আলিমুদ্দিনের ম্যানেজারদের আছে। তো তারা বুঝতে পারছে যে এই মেরুকরণের মাঝখানে পড়ে তাদের পক্ষে ভালো ফলাফল করা, সিট জিতে আসা বেশ কঠিন, যতই কংগ্রেসের সঙ্গে তারা আসন সমঝোতা করুন। পঞ্চায়েত ভোটে কোনো কোনো জায়গায় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে তারা কিছু গ্রাম পঞ্চায়েত লেভেল বা পঞ্চায়েত সমিতি লেভেলে তারা কিছু আসন জয়লাভ করেছে, কিন্তু সেটা খুব সিগনিফিকেন্ট কিছু না। কিন্তু বড় এলাকাতে বা জেলা পরিষদে তারা তেমন ছাপ ফেলতে পারেনি সিপিএম বা বামফ্রন্ট। তো আলিমুদ্দিন সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে আগামী লোকসভা ভোটে তারা 42 আসন না, 10 থেকে 12টা গোটা 12 আসনকে তারা বেছে নিয়ে সেখানে লড়াইটা জোরদার করতে চাইছে, কারণ যাতে অন্তত সেই আসনগুলোতে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত না হয় এবং তারা একটা ভদ্রস্থ শতকরার ভিত্তিতে একটা ভদ্রস্থ ভোট পায়। বা কোনো কোনো জায়গায় জোরদার প্রার্থী হলে সেক্ষেত্রে যদি বিজেপির থেকে এগিয়ে যাওয়া যায়, দ্বিতীয় স্থান অধিকার করা যায়, যদি সংখ্যালঘু এলাকাতে সেরকম হয় বা এরকম ব্যাপার যে রয়েছে যেসব জায়গাতে সেই আসনগুলোতে। তো এরকম একটা আশা নিয়েই তারা চেষ্টা করবে যে আগামী লোকসভা ভোটে যে 10 থেকে 12টা আসন সেখানে লড়াইটা জোরদার করতে অ্যাটলিস্ট 100% বুথে সেখানে এজেন্ট দেওয়া, ভিআইপি মানে যারা বক্তা তাদেরকে সেখানে বারে বারে হাজির করানো, সেইভাবে ক্যাম্পেইন করানো, এবং শেষ পর্যন্ত প্রার্থীদের সেইভাবে ভালো মুখ রেখে সে প্রার্থীদের দিয়ে লড়াইটা দিলে যদি তারা একটা ভদ্রস্থ জায়গায় আসতে পারে, একটা বিজেপির সঙ্গে অন্তত কোথাও কোনো জায়গায় দ্বিতীয় স্থান অধিকার করার লড়াইটা তারা হয়তো করতে পারে, আসন জেতার ক্ষেত্রে নাই হোক। তো সেরকম স্ট্র্যাটেজি নিয়েছে বলে আলিমুদ্দিন শোনা যাচ্ছে। তো যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তার মধ্যে যেমন রয়েছে যাদবপুরে তারা লড়াই দিতে চায়, দমদমে সৃজন ভট্টাচার্যকে যাদবপুরে দাঁড় করানো হয়েছে, দমদমে সৃজন চক্রবর্তীকে দাঁড় করানো হয়েছে, তমলুকে সায়ন ব্যানার্জিকে দাঁড় করানো হয়েছে, শ্রীরামপুরে দীপশিতা ধরকে দাঁড় করানো হয়েছে। তো কৃষ্ণনগরের ক্ষেত্রে রয়েছে SM সাদি। এবং একইভাবে যেটা শোনা যাচ্ছে যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হলে সেক্ষেত্রে মুর্শিদাবাদ আসনটা সিপিএম পেতে চায়। সেখানে নাম শোনা যাচ্ছে যে মোহাম্মদ সেলিম কন্টেস্ট করতে পারেন। গত কয়েক মাসে সেলিম মুর্শিদাবাদ আসনে যে বিধানসভাগুলো সেখানে বিভিন্ন প্রোগ্রামে কর্মসূচিতে তিনি যোগদান করেছিলেন, এবং অনেকে মনে করছে যেহেতু সেখানে সংখ্যালঘু ভোট রয়েছে এবং মুর্শিদাবাদ আসনে পঞ্চায়েতও বেশ কিছু নিচু তলায় হচ্ছে সিপিএম আসন জিতেছিল। তো সেই হিসাবে তারা কংগ্রেসের কাছ থেকে মুর্শিদাবাদ আসনটা সমঝোতা নিরিখে তারা পেতে চায়, এবং সেই লড়াইটা হয়তো তারা দেবে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং মালদা উত্তর আসন হয়তো মালদা উত্তর কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করে কংগ্রেসকে দক্ষিণ আসন ছেড়ে দিয়ে উত্তর আসন তারা হয়তো লড়াই করতে চায়। তো জলপাইগুড়ি, মালদা, উত্তর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর বা বর্ধমানের আসানসোল এবং দুর্গাপুর, এই দুটি আসনে এরকম বেছে গোটা 12 আসনে তারা লড়াই দিতে চায়, যেখানে মোহাম্মদ সেলিম, সৃজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র বা দিল্লি থেকে বা কেন্দ্রীয় নেতৃত্ব কেউ যদি আসে, বৃন্দা করাত বা প্রকাশ করাত বা সীতারাম ইয়েচুরি, তাদেরকে সেই সব জায়গায় নিয়ে গিয়ে প্রচার করিয়ে তারা একটা ভদ্রস্থ লড়াই সেখানে দিতে চায়। কারণ তারা বুঝতে পারছে যে তৃণমূল এবং বিজেপির যে বাইনারি, সেই বাইনারির মাঝখানে থেকে লড়াই করে তৃতীয় শক্তি হিসাবে উঠে এসে আসন জয় করা বা যেটা মানে খুবই কঠিন। সেক্ষেত্রে যদি দ্বিতীয় স্থান কোথাও অধিকার করা যায় বা যদি ভোট শতাংশটা অনেকটা বৃদ্ধি করে নেওয়া যায়, সেক্ষেত্রে তারা সেই লক্ষ্য নিয়েই কিছুটা এগোতে চাইছে। কারণ সব আসনে প্রার্থী থাকবে বামফ্রন্টের, কংগ্রেসকে যে আসনগুলো ছাড়া হবে
আর কংগ্রেস সেটা 8টায় লড়ুক বা 9টায় লড়ুক কি 10টায় লড়ুক, বাকি আসন বামফ্রন্টের প্রার্থী হিসাবে লড়াই করবে, শরিক দল করবে, সিপিএমও করবে, কিন্তু সে আসনে যেমন লড়াই হবে, কিন্তু তার মধ্যে থেকে বেছে নিয়ে এই 10-12টি আসনে সিপিএম লড়াইটা জোরদার করতে চায়, এরকম একটা কৌশল নিয়েছে আলিমুদ্দিন। কারণ তারা মনে করছে যে এছাড়া আর কোনো ছাপ ফেলার মতো জায়গা নেই যদি এই আসনগুলোতে লড়াই করে অন্তত মুখ রক্ষা করার মতো কিছু একটা করা যায়। কারণ এছাড়া যেটা শোনা যাচ্ছে যে সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই সিপিএম এর বিভিন্ন প্রার্থীদের নাম ঘোরাফেরা করছে, কিন্তু যেটা শোনা যাচ্ছে যে মীনাক্ষী মুখার্জিকে হয়তো প্রার্থী নাও করা হতে পারে, কারণ তাকে হয়তো প্রচারে রাখা হতে পারে, কারণ মীনাক্ষী এখন সিপিএম এর মুখ এ রাজ্যে। যেমন সৃজন ভট্টাচার্য ভালো বক্তা হিসেবে পরিচিত, এরকম সৃজনকে বা সৃজন চক্রবর্তী এদেরকে দিয়ে এই কেন্দ্রগুলোতে প্রচার করানো, এই 10-12টি বাছা কেন্দ্র সেখানে বেশি করে প্রচার করানো, বা সূর্যকান্ত মিশ্র সেলিমকে দিয়ে সেখানে প্রচার করানো, প্রচার করিয়ে কর্মীদের সেখানে উজ্জীবিত করা, ভিআইপি বক্তাদের নিয়ে গিয়ে সেখানে প্রচার করিয়ে এবং ভালো করে বুথ সংগঠন করে সেখানে লড়াই দিয়ে যদি এবং 100% ভোটারের কাছে তারা পৌঁছাতে চাইছে এই কেন্দ্রগুলোতে, যাতে হচ্ছে অন্তত যদি কিছুটা ভোট তারা সেখানে বাড়াতে পারে, যদি একটা ভদ্রস্থ শতকরা হারে ভোট তারা পায়, এবং যদি কোনো আসনে অন্তত দ্বিতীয় স্থানে না জিততে পারুক, তৃণমূলের সঙ্গে লড়াইয়ে যদি দ্বিতীয় স্থানে বিজেপির জায়গায় দ্বিতীয় স্থানে থাকতে পারে, সেটাও তাদের একটা কৌশলের মধ্যে পড়ছে। জানি না এখন শেষ পর্যন্ত আলিমুদ্দিনের ম্যানেজাররা যে মিডিয়া প্রচার আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, বিশেষ করে বিজেপির প্রার্থীদের হয়ে একটা মিডিয়ার একাংশ বিরাট প্রচার করবে, এটা সিপিএমও জানে, এটা তৃণমূলও জানে, এটা সারা ভারতবর্ষ জুড়েই হবে। কারণ হচ্ছে এই গত 10 বছরের মোদির জমানায় একটা কথা চালু হয়েছে গদি মিডিয়া বলে, তো যে মিডিয়া মানে কোলে ঘোরে বা কোলে বসে, সেই মিডিয়া গোদ থেকেই গদি মিডিয়াটা এসছে। তো গদি মিডিয়াতে যারা ভূমিকা তারা পালন করবে নিশ্চিতভাবে, তাদেরও নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, জানি না। তো প্রচারটা যে ব্যাপক আকারে হবে এবং বিজেপির পক্ষে এ রাজ্যে বিজেপি প্রার্থীদের পক্ষে যে ব্যাপক প্রচার হবে, সেটা সিপিএম নেতৃত্ব বিলক্ষণ জানেন, এবং তারা বুঝতে পারছেন যে বিজেপির জায়গা দ্বিতীয় স্থান বা বিরোধী দলের স্থান নিতে গেলে তাদের বেশ সেটা কষ্ট, কারণ মিডিয়ার প্রচার তারা, মিডিয়ার সাহায্য তারা তেমন ভাবে পাবেন না। তো সেই জন্য তারা সাংগঠনিকভাবে যে শক্তিটা তারা অর্জন করেছেন গত 1-2 বছরে, এবং বিভিন্ন বিষয়ে আন্দোলন তারা সংগঠিত করেছেন। অনেকে বলে থাকেন যে বিজেপির থেকেও এ রাজ্যে সিপিএম বিরোধী দল না হলেও তাদের বিধানসভা আসন সংখ্যা 0 হলো। বিজেপির থেকেও অনেক ক্ষেত্রে মানুষের জীবন জীবিকার যে দাবি, লড়াই, দাবি, সেই দাবি নিয়ে তারা আন্দোলন করেছে, এবং ছোট বড় বিভিন্ন ধরনের আন্দোলন তারা করেছে, কোনো কোনো আন্দোলন সফলও হয়েছে, কিন্তু ভোটের বাক্সে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। তো সিপিএম চাইছে যে আগামী লোকসভা ভোটে অন্তত 10-12টা আসনকে বেছে নিয়ে সেখানে মানুষকে সঙ্গে ক্যাম্পেইনটাকে চূড়ান্ত আকারে নিয়ে গিয়ে সেই যদি অন্তত নিজেদের শক্তিতে যদি কিছুটা ভোট বাড়ানো যায়, বা কোনো জায়গায় যদি শিখে ছিঁড়ে যায় দ্বিতীয় স্থান অধিকার করতে পারে, এই লড়াই নিয়ে চলবে। কারণ সর্বোচ্চ লড়াই করতে গেলে 42 আসনে, বা কংগ্রেসকে ছেড়ে দিল 30-32টা আসনও যদি বামফ্রন্টের হয়ে লড়াই করতে যায়, সর্বোচ্চ লড়াই করতে গেলে তাদের এখন সেই সাংগঠনিক শক্তি নেই, বা সেই আর্থিক শক্তিও তাদের নেই যে সেভাবে তারা লড়াই করবে। তাই বেছে নিয়ে 10টা-12টা আসনে জোরদার লড়াইয়ের জন্যই তারা প্রস্তুত হবে, এটাই শোনা যাচ্ছে আলিমুদ্দিন সূত্রে। এখন জানি না এই স্ট্র্যাটেজিতে তারা আদৌ সফল হবে কিনা, সব প্রার্থী বা অন্তত এই 1 ডজন আসনে তারা জামানত রাখতে পারবে কিনা, বা ভোটের শতকরা হার বাড়াতে পারবে কিনা, বা কোনো জায়গায় দ্বিতীয় স্থান নিতে পারবে কিনা। তার জন্য আমাদের আগামী লোকসভা ভোটের দিকে তাকাতেই হচ্ছে, বা ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।